আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমাদের মাঝখানে আবার আসলো পাপিষ্ঠ পুরুষ, পাপের রাজা আমির হাওলাদার। উপন্যাসের কোনো নাম দেওয়া নেই, টাইটেল আছে আমির হাওলাদার এক ছদ্মবেশী উপাখ্যান। পর্ব সংখ্যা 1। আমির ভাই, এই মালটা দেখেন, টাইপ 56। আমির ভ্রুকুচকে রাইফেলটা হাতে নিল। ওটার ওজন আর ফিনিশিং দেখে অবিকল AK-47 মনে হচ্ছে। সে চেম্বার চেক করলো, তারপর ট্রিগার টেনে শুধু ক্লিক শব্দটা শুনল। বলল, মালটা তো দেখছি পুরাই AK-47। কেরামত হাতের তালু চুলকাতে চুলকাতে বলল, আরে না ভাই, এজন্যই তো আপনের কাছে আসলাম। এইটা ভাই চীনারা বানাইছে, হুবহু সোভিয়েত AK-47-এর মতো দেখতে। কন আর পারফরমেন্স কন, একদমই এক, কিন্তু কারিশমা হইল অন্য জায়গায়। দামে এইটা অরিজিনাল মালের থেকে অনেক সস্তা। আমির রাইফেলের ব্যালেরের দিকে তাকিয়ে বলল, কোয়ালিটি ড্রপ করবে না তো? ফায়ারের সময় হাত থেকে উড়ে গেলে তো খবর আছে। আরে না ভাই, চীনারা এখানে কোনো ছাড় দেয় নাই, জ্যাম হওয়ার ভয় নাই। এই মাল যদি একবার চীন থেইকা সরাসরি কন্টেনারে ভইরা আনাইতে পারি আর দেশের বাজারে ছাড়তে পারি, ভাইরে পুরাই বাজার গরম হইয়া যাইব। লাখ লাখ না, কোটি টাকা আয় হবে। সামনে নির্বাচনের সময় ক্যাডাররা এই সস্তা আর কড়া মালের জন্য পাগল হইয়া যাইব। আমি রাইফেলটা টেবিলের ওপর রেখে বলল, কাস্টমস আর কোস্টগার্ড একটু কড়া হয়েছে, সেই জন্যই তো ভাই আপনের কাছে আসা। এই চালান দেশে ঢুকানোর ক্ষমতা আপনের ছাড়া আর কারণ নাই। আপনি শুধু একবার হাত দেন আমির ভাই, আমাগো ভাগ্য খুইলা যাইবে। এক শিপমেন্ট মাল যেমনে পারেন আনানোর ব্যবস্থা করেন। আমির চুরুট ধরালো, বলল, টাকা আর রুটের চিন্তা আমি করতেছি, তুই চীনার সঙ্গে ডিল কনফার্ম কর। কেরামত মাথা নেড়ে সাই দিতে যাবে, ঠিক তখনই কোনো আগাম সংকেত ছাড়াই দরাম করে খুলে গেল আমিরের অফিস কামরার ভারী সেগুন কাঠের দরজাটা। প্রোটোকলের তোয়াক্কা না করে ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন এমপি বজলুল হক। সাধারণত এমপি আসার আগে তার পিএস ফোন দেয়, বাইরে গানম্যানরা পজিশন নেয়। আজ সেসবের বালাই নেই। এমপির অনাহত অবস্থিতিতে ঘরের ভেতরের শান্ত পরিবেশটা এক নিমেষে থমথমে হয়ে গেল। আমির ইশারা করলে কেরামত টেবিল থেকে তার রাইফেলটা তুলে মাথা নিচু করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার পাল্লাটা নিঃশব্দে টেনে দিয়ে গেল। বজলুল হক চেয়ারে বসেই বললেন, আমির সাহেব বাড়াবাড়ি করিয়া ফেলতেছেন। কমিশনার সাহেবের কানে অলরেডি খবর গেছে আপনি মানুষ চালান করতেছেন। ফিশিং ট্রলারের মাছের বদলে মেয়ে মানুষ পাচারের এই মরণ খেল আমি আর সইতে পারুম না। পার্টি থেইকা চাপ আছে আপনার জন্য। আমার চেয়ার নিয়া টানাটানি শুরু হয়েছে। পার্সেন্টেজ আর প্রোটেকশন মানি দুইটাই ডবল করতে হইব। আমির শান্তভাবে অ্যাস্ট্রেতে চুরুটটা ঘষে নিভিয়ে দিয়ে বলল, চেয়ারের চিন্তা ছাড়েন হক সাহেব, চেয়ারটা কার টাকায় কেনা সেটা ভুলে যাইয়েন না। আপনিও ভুলে যাইয়েন না, আমরা সরকার। আমার একটা সিগনালে আপনার ফ্যাক্টরি আর গোডাউন এক রাতে মাটির সাথে মিশাইয়া দিতে পারি। বড় বেশি উঁচুতে উঠা গেছেন আপনি। আমির বজলুল হকের দিকে একটা খাম এগিয়ে দিল, যেখানে কিছু গোপন ছবি রাখা। ত্রুর হাসি হেসে বলল, উঁচুতে তো আমি এমনি উঠিনি হক সাহেব, আপনাদের কাঁধে পা দিয়ে উঠেছি। এই যে ছবিগুলো দেখতেছেন, গত মাসে আপনার ছেলেপেলেরা আমার চালানের পাহারা দিয়েছে, সেইখানে আপনার নিজের ছোট ভাইও ছিল। আমি ডুবলে কিন্তু একা ডুববো না, পুরো দল নিয়ে তলাবো। ছবিগুলো দেখে বজলুল হকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বলল, আপনি আমারে ব্ল্যাকমেল করতেছেন? এই সাহস কই পান? আমরা না থাকলে আপনার এই নারী পাচারের সিন্ডিকেট এক সপ্তাহ টিকবে না। আমি শব্দ করে হেসে উঠল এইবার, যেন কৌতুক শুনল মাত্র। বলল, টিকবে না? হক সাহেব, আপনি বোধহয় ভুলে গেছেন, এই যে মফসলের ছেলেপেলেদের নিয়ে এসে ঢাকা শহরে মিছিল করান, তাদের হাতে চায়না পিস্তলটা কে তুলে দেয়? আপনাদের নির্বাচনী ফান্ডে কয়েক কোটি কালো টাকা কে সাদা করে দেয়? আমি ছাড়া উপায় আছে আপনাদের? আমি না থাকলে আজ আপনি সংসদে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকতেন। আপনারা হলেন আমার পালিত হায়েনা। আমি মাংস ছুঁড়ে দিই বলেই আপনারা কামড়াকামড়ি করে আমার সাম্রাজ্য পাহারা দেন। আমার এ কামড়াতে আসিয়েন না, হজম করতে পারবেন না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। আমরা সরকার চালাই, আমরা পুলিশ মেকার, আমরা এদেশের রাজা। আমি চেয়ার ছেড়ে উঠে বজলুল হকের একদম কাছে গিয়ে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল,
আপনারা মনে করেন আপনারা দেশ চালান, ভুল। আপনারা হলেন আমাদের দাবার বোর্ডের এক একটা বোড়ে। আমি আপনাদের হাতের একটা খেলনা অস্ত্র ধরিয়ে দিই, আর আপনারা খুশিতে ডুগডুগি বাজাতে বাজাতে নিজেদের লোকের রক্ত ঝরান। আমার চোখে এক একটা দল মানে কি জানেন? এক একটা বলদের গোয়াল। আমি সামনে ঘাস ছড়িয়ে দিই, আর আপনারা সেই ঘাসের লোভে আমার কন্টেনার পার করার রাস্তা পরিষ্কার করে দেন। কারে গরম দেখান আপনি? বজলুল হক রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আপনি কি বলতে চান আমরা আপনার গোলাম? গোলাম না বলে পার্টনার বলেন, শুনতে ভালো লাগবে। আপনাদের রাজনীতি চলে আমার কালো টাকায়, আমার অস্ত্রে, আর আমার ব্যবসা চলে আপনাদের স্ট্যাম্পে। কিন্তু মাথায় উঠতে চাইলে এটা মনে রাখেন, স্ট্যাম্প মারার জন্য হাত থাকলেই চলে। এখন সেটা আপনি মারেন বা অন্য কেউ, হাত হলেই হলো। যে অস্ত্র আমি আপনাদের দিচ্ছি সেটারই নল আপনার দিকে ঘোরাতে আমার ছেলেদের 1 সেকেন্ডও সময় লাগবে না। রমজানের আগে দয়া করে নিজের মাথা গরম করবেন না, আমারটাও করবেন না। ইফতারের দাওয়াতটা পকেটে নিয়ে শান্তিমতো চলে যান। এর ফল কিন্তু ভালো হবে না আমির, তুমি অনেক কথা বইলা ফেলছো। বজলুল পূর্ব পরিচয়ের সম্বন্ধে চলে গেলেন। ফল তো আমি প্রতিদিন ভোগ করি। এই যে চিংড়ির এক্সপোর্ট দেখতেছেন, এর ভেতরে কতজনের কলিজা পাচার হয়ে গেছে তার খবর আপনার ডিজি সাহেবও জানেন না। যান গিয়া নিজের দল সামলান, কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফান্ডের টাকা পৌঁছে যাবে। এখন আসুন। আলমগীর জানালার পর্দা সরিয়ে দেখল এমপি বজলুল হকের গাড়িটা ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছে। সে আমিরকে সংশয় নিয়ে বলল, লোকটা এমপি, তাড়াতে সরকারি ক্ষমতা। সে যদি সত্যি সত্যি প্রতিশোধ পরায়ণ হয়ে আমাদের বিপক্ষে দাঁড়ায়, উনি এক ফোনে তোর ফ্যাক্টরি সিল করে দিতে পারে। তাহলে উনি নিজেও ডুববে। আমাদের কাছে কি কম অস্ত্র আছে? এ দেশের যোগ্য ব্যক্তি চেয়ে অযোগ্য ব্যক্তিরাই বেশি আসনে বসে। অযোগ্য লোকেদের এটাই সুবিধা, একটু ভয় দেখালেই এরা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকে। আমার চিন্তা হচ্ছে উনি সংসদে বসে, তুই একজন এমপিকে বলদ বললি, যদি ও ওপর মহলে আমাদের ব্যবসার লিস্টটা ধরিয়ে দেয়। বজলুল হক এমপি হয়েছে আমার টাকায়, ওর এমপি আমি বানিয়েছি। 2 বছরেই শুয়োরের বাচ্চা নিজের অতীত ভুলে গেছে। ও যদি আমাকে ডুবাতে চায় তবে রশিতে টান দেওয়ার আগেই ওর নিজের গদি ফাঁস হয়ে ওর গলায় ঝুলবে। ওরে আমার খুব ভালো করে চেনা আছে। আলমগীর দীর্ঘশ্বাস ফেলল। আমির বলল, বজলুল হককে নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। ও এখন বাড়িতে গিয়া শান্ত মাথায় নিজের লাভ ক্ষতির খতিয়ান মেলাবে। আমিরের সঙ্গে পাল্লা দেওয়ার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা বোঝার মতো রাজনৈতিক জ্ঞান ওর আছে। বজলুল অন্য 10টা সাধারণ এমপির মতো না। ওর টিকে থাকাটাই নির্ভর করে আমাদের দাক্ষিণ্যের ওপর। ও ভালো করেই জানে ও আমার মাকড়সার জালে আটকে গেছে। সে তো তুইও আটকে আছিস আমির। তোর সঙ্গে আমারও একটা বৈশ্বিক মাকড়সার জালে আটকা পড়েছি। জালটা দিন দিন বড় হচ্ছে, জটিল হচ্ছে। আমি কিছু বলল না, ধীর পায়ে জানালার কাছে এগিয়ে গেল। বাইরে তখন বিকেল হচ্ছে। দূরে কোথাও একটা গাড়ির হর্ন একবার ডেকে থেমে গেল। নারী পাচার আর অস্ত্রের আন্তর্জাতিক সিন্ডিকেট এখন তার হাতের মুঠোয়। মধ্যপ্রাচ্যের মসন্দে বসে থাকা প্রভাবশালী মন্ত্রী রাজপুত্র, তেলের টাকায় ফোলা অহংকারী আমিরদের বিকৃত শখের যোগানদাতা সে। দিনের আলোয় যারা ধর্মের ঝান্ডা বহন করে মিছিলে হাঁটেন, রাতের অন্ধকারে তাদের সেই মুখোশের আড়ালের পচা মুখগুলো আমিরের চেনা হাতে তালুর মতো। তাদের এমন সব ব্যক্তিগত পাপের দলিল, কলঙ্কিত নথিপত্র আমিরের জিম্মায় আছে, যেগুলো একবার জনসম্মুখে এলে ওরা তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যাবে। তারাও জানে আমিরের জীবনের দুর্বল শিরাটির কথা। পদ্মজা, তার স্ত্রী, ভুবনমোহিনী এক রূপসী, যার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত কোথাও কোনো কলঙ্কের ছায়া নেই। জানালার কাছে সে নিজের প্রতিবিম্ব দেখল। তীক্ষ্ণ চোয়াল, শান্ত চোখ, ঠোঁটের কোণে চুরুটের ধোঁয়া। এক অদৃশ্য আন্তর্জাতিক লোভিষ্ট চক্র পাহাড়ের মতো তার পেছনে দাঁড়িয়ে আছে। এই ভূ রাজনৈতিক দাবার খেলায় আমির এমন এক স্মুথ অপারেটর, যার একটি ইশারায় বিদেশের গডফাদাররা এদেশে মনসদ এক রাতের মধ্যে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তারা আমিরকে পাহারা দেয় নিজেদের অস্তিত্বের প্রয়োজনে। তার মতো নিখুঁত যোগানদাতা এই অঞ্চলে আর দ্বিতীয়টি নেই বলে। এদিকে দুবাই কুয়েতের হারেমে নারী পাচারের অন্ধকারের বাজারে
সে কুড়িয়েছে প্রশ্নাতীত বিশ্বস্ততা। অন্যদিকে অত্যাধুনিক মারণাস্ত্রের চালান এনে এদেশে ক্ষমতালোভী রাজনীতিবিদদের মাথায় পরিয়ে দিচ্ছে দম্ভের মুকুট। আমির জানে তার মূল্য কতখানি। তার পতন মানে অনেক বড় বড় প্রাসাদের ভিত নড়ে ওঠা। আলমগীর খুব নিচু গলায় বলল, তোর যদি কোনো দিন ইচ্ছে হয় এখান থেকে বেরোনোর। আমির ঘুরে দাঁড়িয়ে চুরুটে এক টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এই খেলায় প্রবেশপথ আছে বড় ভাই, প্রস্থানপথ নেই। এখান থেকে বের হতে চাওয়া মানেই নিজের মৃত্যুর প্রণয়না সই করা। তবে যতদিন এই ময়দানে আছি রাজার মতোই খেলবো।